আমরা আজকে শিখব অর্থনীতি ইকোনমিক্সের পার্ট 1। বিসিএস এ অর্থনীতি চ্যাপ্টারের উপর কয় মার্ক থাকে জানো? 3 মার্ক। তোমরা যদি সিলেবাসটা ভালো করে পড়ো তাহলে দেখবা যে অর্থনীতি টপিকটার উপরে 3 মার্ক বরাদ্দ থাকে। কিন্তু অনেক সময় বিসিএস অনেক সময় সিলেবাস মানে না, তখন কি হয় 3 মার্ক না 4 মার্ক মতো প্রশ্ন থাকে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। যেসব টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং এগুলা জানা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, কারণ এগুলা লিখিত পরীক্ষাতেও এই অর্থনীতি থেকে কিন্তু প্রশ্ন আসে। সেহেতু তোমাদের খুঁটিনাটি বিষয় সম্পর্কে কিছু কিছু অধ্যায় আছে, যেমন অর্থনীতি বলো, কৃষি সম্পদ বলো, কিছু কিছু অধ্যায় আছে, এগুলো থেকে জানা আবশ্যক এবং খুব একটা কঠিন না। তুমি যদি পড়া বারবার রিভাইজ দাও তাহলে জিনিসগুলো খুব একটা কঠিন না। এখন আসি যে অর্থনীতিকে, আমরা যেহেতু অর্থনীতি পড়বো একটু বেশি আলোচনা করি তাহলে আমাদের এটা মাথাতে ঢুকে যাবে। অর্থনীতি ইকোনমিক্স কি? এটা হচ্ছে যে মানুষ কিভাবে সীমিত সম্পদ ব্যবহার করে অসীম চাহিদা পূরণ করে, তাই অর্থনীতি। ওকে, মানুষ কিভাবে তার একটুখানি সম্পদ থেকে নিজের অসীম চাহিদা পূরণ করতে পারে, সেটাই হচ্ছে অর্থনীতি। এখন একটু সহজ কথায় বলি, ধরো যে তুমি কিছু কিনতে যাবা, তোমার কাছে 10 টাকা আছে, এখন 10 টাকার জিনিস কিনতে যাবা, চকলেট কিনবা না কি কিনবা, ধরো চকলেটই কিনতে গেছো, কিন্তু দোকানে যেয়ে দেখছো যে তোমার আরও কিছু খেতে ইচ্ছা করছে, আইসক্রিম খেতে ইচ্ছা করছে, পপসিকল খাইতে ইচ্ছা করছে, আবার দেখছো যে পাশে একটা ফেরিওয়ালা খেলনা বিক্রি করছে, সেটাও তোমার কিনতে ইচ্ছা করছে। কিন্তু এখন তোমাকে বেছে নিতে হবে যে কোনটা বেশি দরকার বা কোনটা কিনলে তুমি সবচেয়ে বেশি খুশি হবা। আর এই যে তুমি যে এটাতে বেশি খুশি হবা, যেটা কিনা তোমার জরুরি, আর এই যে সিদ্ধান্তটা তুমি নিবা, এটাই হচ্ছে অর্থনীতি। ওকে, এখন আসি আমাদের খুব ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, সেটা হচ্ছে যে বিশ্বে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে। বিশ্বে মূলত 3 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে। একটা হচ্ছে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, হ্যাঁ, আর শেষটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এখন অনেক বইয়ে দেখবা যে পুঁজিবাদী, সমাজতান্ত্রিক, মিশ্রর সাথে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাটাও দেওয়া আছে, কিন্তু যদি তুমি ওইভাবে পড়ো তাহলে দেখবা যে এই 3টাই মেন। কারণ ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা খালি ইসলামিক রাষ্ট্রের কারণে, সেহেতু এটাকে এই 3টা টাইপের ভেতরে ধরা হয় না। ওকে, সো এই যে 3টা অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, এগুলা কোন কোন দেশ, এটা তাদের কোন কোন দেশ বেছে নিবে সেটা তাদের নিজের আদর্শের ওপর নির্ভর করে, রাজনৈতিক চিন্তাধারার ওপর নির্ভর করে, অর্থনৈতিক লক্ষ্যের ওপর নির্ভর করে, যে তারা কেমন অর্থনৈতিক ব্যবস্থা তারা চায়, কি ধরনের ক্যাটাগরি তারা আসলে করবে, কি ধরনের ক্যাটাগরি তারা নিজেদের জন্য চয়েস করবে। আর এই 3টা ব্যবস্থা হলো, এখন এই 3টা ব্যবস্থা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এবার আমরা আলোচনা করব পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাকে বলা হয় ক্যাপিটালিস্ট ইকোনমি। বলে না যে ওই দেশটা ক্যাপিটালিস্ট ইকোনমি নির্ভর, এরকম। তো এই ইকোনমিটা, এটা এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যেখানে ধরো যে উৎপাদন বলো, বন্টন বলো, বিনিময় বলো, এটা নিজ নিজ ব্যক্তির ওপর নির্ভর করে। ধরো যে আমি হচ্ছে কোম্পানির মালিক, এটা আমার উপর নির্ভর করছে যে আমি কি উৎপাদন করব, কি বন্টন করব, কি বিনিময় করব, এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত এবং বাজারের চাহিদা এবং সরবরাহের ওপরে নির্ধারণ করে যে আমি কি উৎপাদন করব, কি আমি হচ্ছে বাজারে বিক্রি করব, দ্যাটস ইট। এটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করে। এবং এখন দেখো আমরা এর বৈশিষ্ট্য পড়ব। ব্যক্তিগত মালিকানা, হ্যাঁ, নিজস্ব মালিকানা। তারপর মুনাফা অর্জনই এর মুখ্য উদ্দেশ্য। ক্ষতি ওরা চায় না, কোনো ব্যক্তি চায় না যে তার কোম্পানির ক্ষতি হোক, তারা সবসময় চাই যে লাভ হোক, এমন জিনিস বিক্রি করতে। এর কারণে কি হয়, অনেক সময় যে লাভ করতে যে অনেক সময় অসাধু কাজকর্ম করে। তারপর প্রতিযোগিতা বেশি, চাহিদা ও যোগানের ভিত্তিতে মূল্য নির্ধারণ করে এবং সরকার খুবই কম হস্তক্ষেপ করে। সরকার এখানে হস্তক্ষেপ করে না বললেই চলে, বুঝতে পারছো? দেন আসি আমরা সুবিধার ওপরে। সুবিধার ওপরে আমরা যদি এখন দেখি, সেটা হচ্ছে যে এটা উদ্ভাবন ও প্রযুক্তির উন্নয়ন হয়। এই যে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা,
হ্যাঁ, এটাকে ব্যক্তিগত অর্থনৈতিক ব্যবস্থাও বলে। তো এই যে অর্থনৈতিক ব্যবস্থা, এর কারণে কি হয়, প্রযুক্তির অনেক উন্নয়ন হয়। আমি আমার কোম্পানিতে অনেক দামি দামি জিনিস নিয়ে আনবো, দামি দামি টেকনোলজি নিয়ে আসবো, তাহলে কি হলো, উন্নত হইলো, দক্ষতা উৎপাদনশীলতা বাড়ে। আমার এখানে দক্ষ শ্রমিক লাগবে, তো কি দক্ষ শ্রমিক মানে কি, যত দক্ষ শ্রমিক হবে, আমার 10টা শ্রমিক আছে, 10টা শ্রমিকই দক্ষ, উৎপাদনশীলতা, উৎপাদন বাড়বে, ব্যক্তিগত স্বাধীনতা বজায় থাকে, আমি যা ইচ্ছা তাই আমি দরকার হলে সাবানের ভেতরে বেশি খার দিব, সমস্যা আছে, কোনো সমস্যা নেই, আমি যা ইচ্ছা তাই করব। নাও কাম টু অসুবিধা। অসুবিধা হচ্ছে কি যে ধনী গরিবের বৈষম্য বাড়ে, এটা কখনোই কমে না, ধনী ধনী হয়, কি হয়, ধনী সবসময় ধনী হয়, আর গরিব অলওয়েজ গরিবই থাকে। এই জিনিসটা নিয়ম কখনো পরিবর্তন হয় না। সামাজিক ন্যায়ের ঘাটতি থাকে, দেখা গেল সামাজিক ন্যায়ের ঘাটতি বলতে বোঝাচ্ছে ধরো যে একটা সাবানে এত বেশি খার দরকার নাই, এত বেশি খারের দরকার নাই, কিন্তু কি যেহেতু ওইসব জিনিসের দাম অনেক বেশি, তাহলে আমি যদি এই জিনিসটা করি তাহলে তো আমার প্রোডাকশনে প্রচুর পরিমাণে ব্যয় হচ্ছে, কম টাকাতে আমি উৎপাদন করে কিভাবে বেশি টাকা লাভ করতে পারি। সো সামাজিক ন্যায়ের এখানে ঘাটতি থাকে, মানুষ অনেক সময় লাভের আশাতে অনেক খারাপ জিনিস বিক্রি করে। তারপরে দরিদ্র মানুষের সুযোগ সীমিত, এখানে দরিদ্র মানুষ কি কাজ পায় না, কাজ করতে চায় কিন্তু কাজ পায় না, কারণ তাদের তেমন একটা দক্ষতা নাই। এবার আসি এর উদাহরণ, যুক্তরাষ্ট্র ইউএসএ, এখানে বাজার স্বাধীন, সরকার কম হস্তক্ষেপ করে, যেমন ধরো যে ওই যে ইয়ার কথা বলো, এলন মাস্কের কথা বলো, এলন মাস্ককে নিয়ে দেখবা যে সরকার খুব একটা ঘাটাঘাটি করে না, ও যা ইচ্ছা তাই করে, নিজের যা ইচ্ছা তাই করে, ও হচ্ছে একটা ব্যক্তি যে যে কোনো কোম্পানি কিনতে পারে, ওর যা ইচ্ছা তাই করে। এখন এখানে বাজার স্বাধীন, সরকার কম হস্তক্ষেপ করে, উদাহরণ কি টেসলা, অ্যামাজন, অ্যাপেল, সম্পূর্ণ ব্যক্তি মালিকানায় পরিচালিত, সম্পূর্ণ ব্যক্তি, এরা নিজেরা যা চাইবে তাই করবে। অ্যাপেলের 16 প্রো ম্যাক্স বের করবে না, 16 বাদ দিয়ে আগে 17 বের করবে, তাদের নিজস্বের ওপর নির্ভর করে। আচ্ছা, এবার দেখো যে 1 নম্বর তো আমরা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা দেখলাম, এবার আসে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, সোশ্যালিস্ট ইকোনমি। সোশ্যালিস্ট ইকোনমি বলা হয় এটাকে ইংরেজিতে। এখানে কি হয়, অর্থনীতি নিয়ন্ত্রণ থাকে পুরোপুরি সরকারের হাতে, রাষ্ট্রই উৎপাদনের উপকরণগুলোর মালিক, রাষ্ট্র কি করবে না করবে, কার জন্য উৎপাদন করবে, কার জন্য করবে না, কিভাবে করবে, সেটা সম্পূর্ণ সরকারের ওপর নির্ভর করে। এবার আসি বৈশিষ্ট্যের ওপরে। বৈশিষ্ট্য হচ্ছে যে রাষ্ট্রীয় মালিকানা নির্ভর, সামাজিক সমতার ওপর গুরুত্ব দেয়, সামাজিক সমতা মানে কি, ধনী গরিবের ভেতরে বিভেদ নাই, ধনী গরিব বৈষম্য নাই, বৈষম্যটা এখানে নাই। তারপর কেন্দ্রীয় পরিকল্পনা অনুযায়ী অর্থনীতি চলে, কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় সরকার বলো আর মূল সরকার বলো, তারা কি চাইবে সেই অনুসারে জনগণকে চলতে হবে। এখানে জনগণের লাভ করাই হচ্ছে মূল উদ্দেশ্য, কিন্তু কি সরকারের কথা মতো চলতে হবে। দেন কাম মুনাফার চেয়ে জনকল্যাণ গুরুত্বপূর্ণ, অবশ্যই জনতা কি চায়, জনগণের কি দরকার, জনগণের কি দরকার না, জনগণ কোনটা বেশি পছন্দ করে, সেই জিনিস বেশি উৎপাদন করতে হবে। এবার আসি ব্যক্তিগত উদ্যোগ, এখানে প্রচুর সীমিত, ব্যক্তিরা এখানে খুব একটা লাভ করতে পারে না। কোনো ব্যক্তি যদি মনে করে নিজে একটা ব্যবসা দিবে, তো একটু ঝামেলা আছে, কেন ঝামেলা আছে এটা পরে দেখো। সুবিধা হচ্ছে যে সম্পদের সমবন্টন হয়, সমবন্টন বলতে বোঝায় ধরো যে একটা কৃষক আছে, একটা ইঞ্জিনিয়ার আছে, একটা টিচার আছে, একটা ডক্টর আছে, এ ইনকাম করে 800 টাকা প্রতি মাসে, এ ইনকাম করে 20,000 টাকা, টিচার ইনকাম করে 12,000 টাকা, ওকে, সব মিলে আর এ ইনকাম করে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। এইগুলাকে তুমি যোগ করবা, যোগ করলে কত হয়, যোগ করলে এই কত হইতেছে 24 14 1 লাখ, আচ্ছা ধরে নিলাম এরকম একটা অ্যামাউন্ট হচ্ছে। এইটাকে এখানে কয়জন মানুষ আছে, একটা মানুষ, দুইটা মানুষ, তিনটা মানুষ, এই 4টা মানুষকে দিয়ে ভাগ করবা, 4টা মানুষ দিয়ে ভাগ করার পর ধরো যে এক একজনের ভাগে কত হচ্ছে 30,000 করে পড়ছে, ঠিক আছে, এক একজনের। তো এখানে নিজস্ব কোনো মুনাফা নাই, সবার টাকা একসাথে জোগাড় করে
গড় অনুসারে সবাইকে দিয়ে দেওয়া হয়। এটাই হইতেছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। আমি জাস্ট তোমাদেরকে বেসিকভাবে বললাম, ভেতরে আরও অনেক কথা আছে, বাট প্রিলির জন্য যতটুকু জানার দরকার ততটুকুই বললাম। আচ্ছা, আরেকটা হচ্ছে যে দারিদ্র কমানোর চেষ্টা। দারিদ্র এখানে কমানোটাই হচ্ছে মূল উদ্দেশ্য এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার। নেক্সট ওয়ান ইজ সবাইকে ন্যূনতম সুযোগ ও সেবা দেওয়া হয়, সবার সুযোগ পায়, ঠিক আছে, যে কোনো, সেটা হচ্ছে শিক্ষার সুযোগ হোক, হাসপাতালে চিকিৎসার সুযোগ হোক, বস্ত্রের সুযোগ হোক, খাবার দাবারের সুযোগ হোক, ঠিক আছে, সুযোগ পায়, ন্যূনতম ব্যবস্থাটা তাদের জন্য করা থাকে। এখন আসি অসুবিধা। অসুবিধার ভেতরে রয়েছে যে উদ্ভাবনের অভাব। সবার চাহিদা মিটাতে যে কি হয়, যে রাষ্ট্রীয় কোষাগারে তেমন অর্থ থাকে না যে নতুন প্রযুক্তি নিয়ে আসা হবে বা এরকম ফ্যাসিলিটি তৈরি করা হবে জনগণের জন্য। তারপর কি, ব্যক্তিগত স্বাধীনতার প্রচুর ঘাটতি থাকে, ব্যক্তি নিজ ইচ্ছাতে কিছু করতে চায় না, কারণ করলে তো ওই যে সমানভাবে সব ভাগ দেওয়া হবে, তখন মনে হয় যে আমি কাজ করে কি করব, পাশের যে দিনমজুর আছে তার তো সেমই বেতন হবে আমার মতো, জিনিসটা এরকম। অদক্ষতা ও দুর্নীতির ঝুঁকি থাকে। কি হয় যে আমি এত বেশি ইনকাম করতেছি আর ওই দিনমজুর এত কম খেটে বা এত বেশি খেটেও এত কম করছি, কিন্তু দিন শেষে তার মাসে ইনকাম এত বেশি, হবে না হবে না হবে না, আমি কি করি, আমার পকেটে কিছু ঢুকাই, এরকম। এবার আসি উদাহরণ। উদাহরণ যদি আমি ধরি, উদাহরণ সেটা হচ্ছে কিউবা, প্রায় পুরো অর্থনীতিটাই কি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে। উত্তর কোরিয়া আছে, উত্তর কোরিয়ার কড়া সমাজতান্ত্রিক নীতিতে চলে। উত্তর কোরিয়াতে তুমি যদি যাও তাহলে দেখতে পাইবা যে ওখানে এমন অর্থনৈতিক ব্যবস্থা বা ওদের এমনি সামাজিক ব্যবস্থা যাই বলো না কেন, ওদের একটা সময়ই থাকে, ওই দিনই নাকি কাটতে হবে, হ্যাঁ, ওই দিনই নাকি ওদেরকে কাটতে হয়, আর বাকি 364টা দিন হাসতে হয়। যদিও এটার সাথে অর্থনৈতিকের কোনো সম্পর্ক নাই, আমি জাস্ট বুঝাইতেছি ওদের অবস্থাটা। তারপরে ওদের নাকি 8টা কি 9টার ভেতরে সব লাইট টাইট অফ করে দিতে হবে রাত। এজন্য নাকি হচ্ছে স্যাটেলাইট থেকে ওদেরকে একটা সময় পর সব মানে অফ থাকে, কোনো লাইট দেখা যায় না। যেমন দক্ষিণ কোরিয়াতে কত সুন্দর লাইট, চিকিমিকি আলো লাইট, কিন্তু উত্তর কোরিয়াতে একদম একদম বুঝতেই তো পারছো, একদম অন্ধকার। এবার আসি সাবেক সোভিয়েত ইউনিয়ন ইউএসএসআর সম্পূর্ণ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ছিল, এখন যেহেতু ভেঙে গেছে, কিন্তু আগে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাটা। নাও আসো আমরা এখন মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে পড়ি। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাকে ইংরেজিতে বলা হয় মিক্সড ইকোনমি। এই যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাতে আমরা চলে আসছি। আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা হচ্ছে মিক্সড ইকোনমি। এখন আসো যে এটি এমন একটা ব্যবস্থা যেখানে ব্যক্তি এবং সরকার একসাথে মিলে কাজ করে, উভয়ে অর্থনীতির পরিচালনায় অংশগ্রহণ করে। এটা বলতে গেলে পুঁজি আর সমাজতান্ত্রিক ব্যবস্থার একটা সংমিশ্রণ। বৈশিষ্ট্যগুলো কি কি? এই যে আগে বললাম যে ব্যক্তি মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানার সহাবস্থান হয়, সরকার গুরুত্বপূর্ণ খাতে হস্তক্ষেপ করে, সেটা শিক্ষা হোক, হোক পরিবহন হোক, গুরুত্বপূর্ণ খাতে হস্তক্ষেপ করে। ব্যক্তিগত উদ্যোগ উৎসাহিত হয়। এই যে আমাদের বাংলাদেশে দেখো যে কত উদ্যোক্তা বের হয়েছে, তাই না? এটা কেন? এই যে আমাদের মিক্সড ইকোনমির কারণে এটা সম্ভব হয়েছে। দেন কাম টু ব্যক্তিগত সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক ব্যবস্থা বজায় থাকে। এখন আমরা যদি আসি সুবিধাতে, সুবিধাও আছে অসুবিধা আছে, সব জিনিসেরই সুবিধা থাকে অসুবিধা থাকে, হয়তো কিছুতে কম কিছুতে বেশি। সুযোগ সুবিধাগুলো আমরা দেখি। এখন ব্যক্তি স্বাধীনতা থাকে, সামাজিক নিরাপত্তা থাকে, ভারসাম্য বজায় থাকে, ওকে, উদ্ভাবনও হয়, আবার জনকল্যাণের উভয় সুযোগও হয়, মানে প্রযুক্তিও আসে, সাথে জনগণও খুশি থাকে। তারপরে ধনী গরিবের ব্যবধান একটু তুলনামূলক কম। ওই যে পুঁজিবাদীতে যেমন ধনীরা ধনী হয়, গরিবরা গরিবই থাকে, কিন্তু এখানে একটু ডিফারেন্ট, যে ধনী গরিবের ভেতরে একটু যে পার্থক্যটা আছে এটা একটু কম। হ্যাঁ, এবার আসি অসুবিধাতে। অসুবিধা হচ্ছে যে কখনো কখনো নীতি দ্বিধাগ্রস্ত হয়, মানে আমি মানবো না, আমি মানবো না, আমি এটা নিব না, আমি করবো না, হয়ে গেল, আমি করবো না। তারপর সরকারি খাতে অদক্ষতা দেখা দিতে পারে। এই যে অদক্ষতা মানে বুঝতেই তো পারছো যে টাকা মারা,
ওই যে দেখো না যে কিছু কিছু এমপি আছে যে বেতন এত না, পুলিশের অফিসার আছে বেতন এত না, অথচ আমেরিকাতে 3-4টা বাড়ি, হ্যাঁ 15-20টা বাড়ি, সেই বাড়ি আবার ভাড়া দিয়ে আরেকটা বাড়ি বানাই, মানে অনেক। এবার আসি উদাহরণে সর্বপ্রথম আসে যে ভারত সরকার যেমন রেলওয়ে, ব্যাংকিং ইত্যাদি খাত নিয়ন্ত্রণ করে, তেমনি ব্যক্তিগত খাতও বড় অংশ কাজ করে, যেমন ওই যে টাটা, রিলায়েন্স, ইনফোসিস, এই যে আম্বানির রিলায়েন্স। আচ্ছা যাক, তারপরে বাংলাদেশে কি যে রাষ্ট্র শিক্ষা বলো, কৃষি বলো, স্বাস্থ্য খাতে নিয়ন্ত্রণ বলো, আবার ব্যক্তি খাতে যে কিছু কিছু ব্যক্তিদের গার্মেন্টস থাকে, ব্যাংক থাকে, টেলিকম থাকে, বিভিন্ন ধরনের বেসরকারি যেসব ব্যাংকের কথা বলছে সেগুলো তো ব্যক্তি মালিকানার আন্ডারেই। তারপরে যে ফ্রান্স, ব্রাজিল দেখো, এগুলো হচ্ছে কি ফ্রান্স, ব্রাজিল এই দুইটা দেশ মিশ্র অর্থনৈতিক নির্ভর একটা দেশ। এই দেশগুলোতে রাষ্ট্র ও ব্যক্তি উভয় খাতই সক্রিয়। এখন আসো আমরা একটু অতিরিক্ত জানি, যেটা আমি একটু আগে যে একদম প্রথমে বলেছিলাম যে 3টা অর্থনৈতিক ব্যবস্থা আছে ঠিকই, কিন্তু আরেকটাও অর্থ ব্যবস্থা আছে, কিছু বিশেষায়িত ব্যবস্থা দেখা যায় আর কি, যেমন ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামিক ইকোনমি। এই ব্যবস্থা ইসলামী ধর্মীয় শরিয়া অনুযায়ী পরিচালিত হয়। মূলনীতি হলো সুদিন আর্থিক লেনদেন হবে, সুদ হবে না, জাকাতের মাধ্যমে সম্পদের বন্টন হবে এবং সামাজিক ন্যায়ের প্রতিষ্ঠা হবে। বৈশিষ্ট্যর ভেতরে কি কি আছে দেখো, যে সুদ একদম নিষিদ্ধ, যেটাকে ইংরেজিতে রিবা বলে, সুদ একদম নিষিদ্ধ। তারপরে কি সম্পদের ন্যায়সঙ্গত বন্টন, যে যতটুকু পাবে, ভাই বোন বলো, বাবা মা বলো, যাই বলো না কেন, সম্পদের একটা সুষম বন্টন হবে এবং ন্যায়সঙ্গত হবে। তারপর কি জাকাত দেওয়া বাধ্যতামূলক, যারা জাকাত দিতে পারবে তাদেরকে জাকাত দিতেই হবে। তারপর হারাম ব্যবসা একদমই নিষিদ্ধ, যেমন মদ, জুয়া, হ্যাঁ হারাম ব্যবসা একদমই নিষিদ্ধ। লাভ ক্ষতি ভাগাভাগির ভিত্তিতে বিনিয়োগ হবে। এখন আসি উদাহরণে আমরা কি দেখতে পাই যে সৌদি আরব আছে, ইরান আছে, সুদান আছে, কি যাই বলো, কিছু দেশ আছে সম্পূর্ণ বা আংশিক ইসলামী অর্থনৈতিক অর্থ ব্যবস্থার বিদ্যমান। আবার বাংলাদেশেও দেখবা যে বাংলাদেশ বলো, পাকিস্তান বলো, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার চর্চা রয়েছে, যেমন আমাদের বাংলাদেশে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এটা কি পুরোপুরি ইসলাম মেনে। আচ্ছা, এখন আমরা দেখব যে বাংলাদেশের অর্থনীতিটা কেমন ধরনের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতিটা হচ্ছে মুক্ত বাজার অর্থনীতি। এই মুক্ত বাজার অর্থনীতিটা বাংলাদেশে চালু হয়েছিল, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 1991 সালের 1 জুলাই এই অর্থনীতি ব্যবস্থাটা চালু হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই। ওকে, তারপরে দেখো মুক্ত বাজার অর্থ, এই যে আমরা যে মুক্ত বাজার অর্থনীতি পড়লাম, ফ্রি মার্কেট ইকোনমিক, এটার অর্থ কি? এটা এমন একটা বলি যে এটা কি, এটা একটা অর্থনৈতিক ব্যবস্থা যেখানে মানুষ, ব্যক্তি বা কোম্পানি বলো, নিজের মতো করে পণ্য তৈরি করতে পারে, বিক্রি করতে পারে, আবার দামও নির্ধারণ করতে পারে বাজারের চাহিদা ও যোগানের, মানে ডিমান্ড আর সাপ্লাইয়ের ওপর ভিত্তি করে। মানে এটা বলতে গেলে এটা মানুষের ওপর নির্ভর করে, ব্যক্তির ওপর নির্ভর করে। আমার কোম্পানিতে আমি কি করব, আমি কি বিক্রি করব, আমার ইচ্ছা, আমি দেখে নিব, তোমাদের বেশি কথা বলতে হবে না, আমি দেখে নিব। ওকে, এবার আসি যে এখানে সরকার খুবই কম হস্তক্ষেপ করে, মানুষ ব্যবসা করবে, লাভ করবে, দাম ঠিক করবে, সরকার বাধা দেয় না। এখন যদি আমি একটু সহজ ভাষায় বলি, একটা উদাহরণ দিই, রাইট, একটা উদাহরণ দেওয়ার দরকার আছে। যেমন ধরো তুমি বিস্কুট বানাও, তুমি হচ্ছে বিস্কুট বানানো, তুমি একজন উদ্যোক্তা, বিস্কুট তুমি বানাচ্ছ, তুমি নিজের মতো করে বানাচ্ছ, তুমি কেমন ভাবে বানাবা, স্টার শেপ দিবা নাকি চাঁদের মতো শেপ দিবা নাকি লাভ শেপ দিবা, সেটা সম্পূর্ণই তোমার উপরে নির্ভর করে। এখন কত দামে বিক্রি করবা তোমার ওপর নির্ভর করবে, কার কাছে বিক্রি করবা তোমার ওপর নির্ভর করে, সবকিছু তুমি নিজেই ঠিক করো। এখন ধরো তোমার যদি বিস্কুট ভালো হয় তাহলে সবাই কিনবে, আর যদি খারাপ হয় তাহলে মানুষ অন্যজনেরটা কিনবে। এটাই মুক্ত বাজার, যেখানে গ্রাহকই বিচারক, আর এখানে প্রচুর প্রতিযোগিতা, মানে অনেক প্রতিযোগিতা,
তুমি যদি মনে করো যে তুমি হচ্ছে জামা বিক্রি করবা, এখন সেম জামা আরেকজন বিক্রি করছে, এই জন্য তখন কি কম্পিটিশন হয় খুবই, তখন মানুষ দেখা যায় যে কে কম দামে দিচ্ছে সেটার ওপরই নির্ভর করে। এজন্য দেখো না আমাদেরকে বলে দেয় যে প্রাইস জানতে ইনবক্স করুন, প্রাইস জানতে ইনবক্স করুন। এখন আসি যে আচ্ছা, এখন দেখো যে বর্তমান বাংলাদেশ কেমন আয়ের দেশ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখতে গেলে প্রতি বিসিএসে এই ধরনের প্রশ্নটা আসে যে বাংলাদেশ কেমন আয়ের দেশ। বাংলাদেশ হচ্ছে নিম্ন মধ্যম আয়ের দেশ, লোয়ার মিডল ক্লাস। ওকে, এটা কে কে স্বীকৃতি দেয়? এই যে আমরা যে নিম্ন মধ্যম আয়ের দেশ, এটা কে স্বীকৃতি দেয়? এই যে ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে, ওয়ার্ল্ড ব্যাংক এই স্বীকৃতিটা, আমাদেরকে ওয়ার্ল্ড ব্যাংক এই স্বীকৃতিটা দেয়। ওকে, ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে এই স্বীকৃতিটা দেয়। তাদের জিএনআই ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা অনুযায়ী এটি কি, মানে তাদের যে একটা গণনা ধরে নাও, ঠিক আছে, গ্রস ন্যাশনাল ইনকাম জিএনআই এটাকে সংক্ষেপে বলে, অনুযায়ী কি যে যাদের ইনকাম, যে দেশের ইনকাম $1046 থেকে $4125 ভেতরে থাকবে তাদেরকেই বলা হয় নিম্ন মধ্যম আয়ের দেশ। ঠিক আছে, যারা এই ক্যাটাগরিতে পড়ে তারাই নিম্ন মধ্যম আয়ের দেশ। এখন আসো যে 2023 সালেও আমাদের যে 2023 সালে এটা গণনা করা হয়েছিল, যদিও প্রতি বছর গণনা করা হয়, কিন্তু 2023 সালের এখনো চলে, এটা এখনো পরিবর্তন হয় নাই। তো সেই অনুসারে বাংলাদেশের জিএনআই পার ক্যাপিটা $2,880। তার মানে বুঝতে পারছো কোথায় $4,125 পার দিতে হবে, সেখানে আমাদের বাংলাদেশে আছে কত, $2,880। এই যে আমাদের বাংলাদেশ যে নিম্ন মধ্যম আয়ের দেশে ঢুকছে, তাই না, নিম্ন মধ্যম আয়ের দেশে যে ঢুকেছে, তো এই যে এই মর্যাদাটা কবে অর্জন করেছিল? 2015 সালের 1 জুলাই। কারণ এই 1 জুলাইয়ে কি করে স্বীকৃতি দেয় সবাইকে, এই 1 জুলাই তাদের এই গণনাটা হয়। আর এই ঘোষণাটা দেয় বিশ্ব ব্যাংক কোন ইয়ার মাধ্যমে? জিএনআই, গ্রস ন্যাশনাল ইনকামের মাধ্যমে। এখন আসো যে পার ক্যাপিটা বলতে কি বোঝায়? আমরা তো পার ক্যাপিটা বলছি, তাই না? পার ক্যাপিটাটা কি? এটা একটা ল্যাটিন শব্দ, ঠিক আছে, যার অর্থ হলো প্রতি ব্যক্তি, মানে প্রত্যেকটা, আমাদের বাংলাদেশে ধরে নাও 18 কোটি মানুষ আছে, তাই না? 18 কোটি মানুষ আছে, 1,10,000 অযুত লোক, কোটি 18 কোটি। ওকে, 18 কোটি যে মানুষ আছে, এই 18 কোটি মানুষ, এক একটা মানুষ এক এক রকম ইনকাম করে, কেউ কেউ আবার ইনকামও করে না, তাই না? এর ভিতরে বাচ্চা আছে, কাচ্চা আছে, কত কিছু আছে, গরিব আছে, ধনী আছে, বৃদ্ধ আছে, বনিতা আছে, কত কেউ আছে। কি করে এই যে 18 কোটি মানুষ যতজন ইনকাম করে সবার টাকা যোগ করা হয়, সবার টাকা একসাথে যোগ করার পর 18 কোটি দিয়ে যদি ভাগ করে, তখন যে ইনকামটা বের হয় ওইটাই হইতেছে $2,880। মানে আমাদের বাংলাদেশে এক একটা মানুষ কত টাকা ইনকাম করে? $2,880 ইনকাম করে। ঠিক আছে, তোমরা ভাগ করে দেখো, $2,880 মানে এই 2 লাখের বেশি না, বেশি না, $2,880কে বাংলাদেশে বর্তমান কারেন্সি, মানে কি ডলারের কারেন্সি এখন বর্তমানে কত? 120 ধরে নাও, গুণ করো, দেখো এক একজনের ইনকাম কত আসে, আমাকে কমেন্ট বক্সে জানাও। নাও দেখো যে নিম্ন মধ্যম আয়ের দেশ, কয়েকটা নিম্ন মধ্যম আয়ের দেশ। নিম্ন মধ্যম আয়ের দেশ কোনগুলা? বাংলাদেশ, নাইজেরিয়া, পাকিস্তান, ইন্ডিয়াও। এদের ইনকাম $1,046 থেকে $4,125 ভেতরে, এর জন্য এরা নিম্ন মধ্যম আয়ের দেশ। এরপর আসি উচ্চ মধ্যম আয়ের দেশ, আপার মিডল ইনকাম। এইসব দেশের ভেতরে আছে মালয়েশিয়া, থাইল্যান্ড, মেক্সিকো, এই দেশগুলো একটু উন্নত ধরনের, ঠিক আছে। এদের ইনকাম সাধারণত কত হয়? $4,126 থেকে
$12,735 ভেতরে হয়ে থাকে, মানে এক একটা মানুষের ইনকাম এর ভেতরে থাকে আর কি। আর উচ্চ মধ্যম আয়ের দেশ মানে বুঝছো যে হাই ইনকাম, এগুলো সাধারণত ইউরোপের কান্ট্রিগুলাই হয়ে থাকে। এদের ইনকাম কি হয় যে $12,736 বা তার বেশি হয়। এক একটা মানুষের যদি তুমি গ্রস ইনকাম যদি ওইভাবে ভাগ দাও দেশের জনসংখ্যা দিয়ে ইনকামকে, তাহলে দেখবা এক একজনের 12,700, এক একজনের থলিতে $12,736 করে পড়তেছে। সেই সব দেশের ভেতর রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, পোল্যান্ড বলো, হ্যাঁ নিউজিল্যান্ড বলো, যে মানে এক কথায় বেশিরভাগ উচ্চ আয়ের দেশগুলো ইউরোপ কান্ট্রিতেই হয়ে থাকে। আচ্ছা, তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। তোমরা যদি আমার ভিডিওটা পছন্দ করো প্লিজ লাইক করে দিবা, কমেন্ট করবা, শেয়ার করে দিবা এবং সাবস্ক্রাইব করে দিবা। সাবস্ক্রাইব করে দিবা, তারা সাবস্ক্রাইবটা লিখ, subscribe my channel guys, subscribe my channel, subscribe my channel, okay, subscribe my channel, আমার চুল অনেকগুলো, subscribe my channel guys, okay.